জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে ৬ দিনের জনসংযোগ কর্মসূচি নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্রদের। শেখ হাসিনা দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে ড শফিকুর। বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী শাসকের পতন মঈন খান। ২৪ সালে সড়কে ঝরেছে ৮,৫৪২ জনের প্রাণ, আজও দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু। যমুনা রেল সেতুর নির্মাণ কাজ শেষ, জানুয়ারির শেষে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র বাস্তবায়নে ৬ দিনের জনসংযোগ কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দুপুরে রাজধানীর বাংলা মোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। ঘোষণাপত্রের ব্যাপারে রাজনৈতিক দলগুলো ও মানুষের মতামত জানতে সরকারের পদক্ষেপ এখনও দৃশ্যমান নয় বলে জানান তারা। মেজবাহ হাসানের রিপোর্ট। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈর শাসনের অবসানের পর প্রত্যাশা ছিল একটি ঘোষণাপত্র প্রকাশের, কিন্তু ৪ মাস পরও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় ২০২৪-এর ৩১শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণাপত্র প্রকাশের কথা জানান গণ অভ্যুত্থানের যোদ্ধারা। কিন্তু শেষ পর্যন্ত সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র প্রকাশের কথা জানানো হলে রোড ফর ইউনিটি কর্মসূচির মাধ্যমে সরকারকে ১৫ দিনের আলটিমেটাম দেওয়া হয়। বিন্দুমাত্র বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে তাকে সমূলে উৎপাদিত করতে হবে। এরপর ৪ দিন পার হলেও সরকারের কার্যকরী উদ্যোগ নেই বলে মনে করেন ছাত্র নেতারা। সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচির ঘোষণা দেন তারা। আগামী ৬ জানুয়ারি থেকে ১১ই জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি, যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। কারণ এই প্রোক্লেমেশন অফ রেভলিউশনের আশা আকাঙ্ক্ষা, মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, সেটি কি বিষয়ে তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে, সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই। তাই আমাদের আহ্বান থাকবে এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সরকারকে তৎপর হওয়ার জন্য। এ সময় জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে আরও কার্যকরী উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। বলেন, সরকার মতামত জানতে চাইলে ছাত্ররা সহায়তা করবে। ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে, সেই বিষয়ে বাংলাদেশের সকলকে একসাথে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছেন তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি, জনগণের প্রয়োজনে যেভাবে আপনারা ৫ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিলেন, রাজপথে শহীদ হয়েছেন, আগামীতে বাংলাদেশে যে কোনো প্রয়োজনে আপনাদেরকে ঐক্যের জায়গাটা থেকে ত্যাগ তিতিক্ষার আপনাকে দেওয়ার জন্য, জনগণের কাছে দায়বদ্ধ হওয়ার জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আপনাদের আহ্বান জানাচ্ছি। আলটিমেটাম না মানলে নতুন করে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন গণ অভ্যুত্থানের নেতারা। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ঘূর্ণি হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। চট্টগ্রামে অনুষ্ঠিত ভারতীয় আধিপত্য প্রতিরোধে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এই কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এই অনুষ্ঠানে নির্বাচন নিয়ে তাড়াহুড়ার কিছু নেই বলে মন্তব্য করেন দলটির সভাপতি মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আমন্ত্রিত বক্তা হিসেবে সার্জিস আলম এদেশে ভারত কিভাবে আধিপত্য বিস্তার করেছে তা নতুন প্রজন্মকে বুঝিয়ে দেওয়ার আহ্বান জানান। আগামীতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে তাও উল্লেখ করেন সার্জিস। যেই খুনি শেখ হাসিনা ২০০০ মানুষকে খুন করেছে, যেই খুনি হাসিনাকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে, বিতাড়িত করেছে, তাকে আশ্রয় দিয়ে পুরো বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিপক্ষে আপনারা অবস্থান করছেন। এটা আপনাদের পররাষ্ট্রনীতির অনেক বড় একটা দুর্বলতা। আমরা মনে করি খুনি শেখ হাসিনার জায়গা যেখানে, বাংলাদেশের ওই বিচারের মঞ্চ, সেখানে তাকে পাঠানোর জন্য আপনারা ব্যবস্থা করুন।
বাংলাদেশ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা সরকার ও তার আত্মীয় স্বজন মিলে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। মানবিক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। আমির বলেন, দেশের আপামর জনগণের জনপ্রিয় ইসলামী ব্যাংক ধ্বংস করেছে শেখ হাসিনা পরিবার। ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে পরিবার মিলে টাকা লোপাট করেছে। বিভিন্ন প্রকল্প থেকে নিজ দলের ঠিকাদার নিয়োগ করে দেশের টাকা লুট করেছে হাসিনার পরিবার। এ সময় দুর্নীতির দায়ে শেখ হাসিনার বোনের মেয়ের বিরুদ্ধে লন্ডনের দুর্নীতি দমন কমিশন জিজ্ঞাসাবাদ করছে বলেও জানান তিনি। যারা এদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে নিজেদের গৌরসী তালুক মনে করতেন, দেশের সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করেছেন। এইভাবে যেখানেই মেগা উন্নয়নের কথা বলা হয়েছে সেখানেই মেগা ডাকাতি করা হয়েছে। দেশের টাকা দিয়ে যারা বিদেশে বেগমপাড়া গঠন করেছেন তারাই এই টাকা চুরি করেছে। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে ১.৫ দশকের স্বৈরাচারী শাসকের পতন হয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, ছাত্ররাই পারে দেশকে সামনে এগিয়ে নিতে। দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আজিজিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর ABM ওবায়দুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। মঈন খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণদের যোগ্য করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর মোর্শেদ আসিফ হাসান সহ সিনিয়র নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন। তিনি নতুন করে গড়ে তুলছেন এই দেশ সেবা করার জন্য। ছাত্র জনতার বিপ্লবের কারণে এদেশের দীর্ঘ ১.৫ দশকের স্বৈরাচারী শাসন তার পতন হয়েছে এবং যারা স্বৈর শাসক তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা কেন এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এই বিষয়গুলি কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে এবং তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার সংস্কারের যৌক্তিক সময় প্রয়োজন। তবে দীর্ঘ সময় হলে দিল্লিতে বসে শেখ হাসিনা নতুন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছায় RK স্কুল মাঠে জামায়াতের কর্মী সভায় এসব কথা বলেন তিনি। গোলাম পরোয়ার বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সবকিছু করা সম্ভব নয়, তাই দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আবু সাঈদ, মুগ্ধের মতো প্রয়োজন হলে আবারও দেশের জন্য জীবন উৎসর্গ করতে জনগণ প্রস্তুত আছে বলে জানান তিনি। মুক্তাগাছা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ শামসুল হক, জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ কর্মী সভায় উপস্থিত ছিলেন। ৬-৭ মাসের মধ্যে সংস্কারের কাজ সম্পন্ন করা সম্ভব ইনশাআল্লাহ। তারপরে নির্বাচনের একটি রোডম্যাপ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলেছি, আপনি রোডম্যাপ ঘোষণা করুন। খুব দীর্ঘ সময় নেওয়া যাবে না, কারণ দীর্ঘ সময় নেওয়া হলে ওই বিজেপি শাসিত সরকার ওখান থেকে নতুন ষড়যন্ত্র করতে পারে। ২০২৪ সালে দুর্ঘটনায় বেড়েছে ১.৫৪%। পাশাপাশি গেল বছরের তুলনায় বেড়েছে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যাও। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাত্রী কল্যাণ সমিতির বার্ষিক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনার হাত থেকে যাত্রীদের বাঁচাতে সরকারের প্রতি আহ্বান জানান সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক। বিগত সরকারের আমলে সড়ক দুর্ঘটনার প্রকৃত চিত্র দেখানো হয়নি, দুর্ঘটনার সংখ্যা কমাতে চাপ প্রয়োগ করা হতো বলে অভিযোগ করেন তিনি। ২০২৪ সালে ৬,৩৫৯টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮,৫৪৩ জন এবং আহত হয়েছে আরও ১২,৬০৮ জন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। সরকার পতন হলেও সরকারের নৈরাজ্য, চাঁদাবাজি এবং দুর্ঘটনা কমেনি বলে জানান বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। হলেও সড়ক পরিবহনে কাঠামোগত কোনো পরিবর্তন আসেনি। চাঁদাবাজির কেবল হাত বদল হয়েছে। ফিটনেসবিহীন যানবাহন এখনও সড়কে চলছে, আইনের অপপ্রয়োগ চলছে, বিআরটিএ রাজস্ব আদায়ে ব্যস্ত, ট্রাফিক বিভাগ জরিমানা আদায়ের প্রতিযোগিতায় লিপ্ত। দুর্ঘটনায় সংঘটিত হওয়ার যাবতীয় উপাদান সড়কে বিছিয়ে রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে
কেবলমাত্র সভা সমাবেশ আর বক্তৃতা বিবৃতি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা কোনোভাবে সম্ভব নয়। যমুনা নদীর ওপর নির্মিত যমুনা রেল সেতুর অবকাঠামোগত নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। পুরো সেতুটি এখন দৃশ্যমান। সেতুর দুই পাশের ১৩ কিলোমিটার রেল লাইনের কাজও শেষ হয়েছে। এ মাসে সেতুটি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। দেশের সর্ববৃহৎ যমুনা রেলওয়ে সেতু নির্মিত হয়েছে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের যমুনা নদীর বুকে। বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উজানে নির্মাণ করা হয়েছে এই রেল সেতু। নতুন প্রযুক্তির ব্যবহারে তৈরি হওয়া সেতুটিতে ৫০টি পিলারের উপর ৪৯টি স্প্যান বসানোর কাজও শেষ হয়েছে। এই সেতুতে স্লিপার ছাড়াও বিশেষ পদ্ধতিতে বসানো হয়েছে রেল ট্র্যাক। সবকিছু ঠিক থাকলে জানুয়ারি মাসেই এটির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা যারা ব্যবসায়ী আছি তারা আমরা খুব দ্রুত সকালে এখান থেকে যদি রওনা দিই যমুনা সেতু পার হয়ে আমরা ঢাকায় তাড়াতাড়ি দ্রুত পৌঁছাতে পারি এবং সেখান থেকে আমরা মালামাল ক্রয় করে আবার সিরাজগঞ্জে খুব দ্রুত তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি। ব্যবসায়ীদের যাতে যত সব সামগ্রী আছে এগুলো যাতে অতি দ্রুত সময়ে এবং অল্প খরচে যাতে পৌঁছানো সম্ভব হয়, সেই কারণে আমরা দাবি করব যে সিরাজগঞ্জে একটি ডিপো, যেহেতু এখানে সিরাজগঞ্জের প্রবেশদ্বার, উত্তরাঞ্চলের প্রবেশদ্বার রেল সংযোগ রেল সেতু, এই বৃহৎ রেল সেতুটার ডিপো যেন সিরাজগঞ্জে হয়, এটি আমাদের দাবি থাকবে। যমুনা রেল সেতুটি চালু হলে ডাবল লাইন দিয়ে পণ্যবাহী ও যাত্রীবাহী ট্রেন চলাচল করবে। এতে রাজধানী ঢাকার সাথে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগের গতি বাড়বে। আমাদের এই সেতুর আরেকটা প্যাকেজের কাজ আছে, সিগন্যালিং কাজ। তো সিগন্যালিংটা আমরা আসলে শেষ হতে মার্চ পর্যন্ত লাগবে, বাট সিগন্যালিং কাজের সাথে মূলত ব্রিজে ট্রেন চলাচলের কোনো সাংঘর্ষিক না। যমুনা সেতু দিয়ে ৩৮টি ট্রেন চলাচল করলেও এখন রেল সেতু দিয়ে প্রতিদিন ৮৮টি ট্রেন চলাচল করবে। এনটিভি নিউজ ডেস্ক। সম্প্রতি টঙ্গী ময়দানে হত্যাকাণ্ড ও নৃশংস হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার পাশাপাশি সাতপন্থীদের সব কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে জোবায়েরপন্থীরা। সকালে কাকরাইল মার্কাজ মসজিদে গত ১৭ ডিসেম্বর টঙ্গী ময়দানে হামলা ও হত্যার দ্রুত বিচারের দাবি এবং দাওয়াত ও তাবলিগের চলমান ইস্যুতে সংবাদ সম্মেলন করে একথা জানান জোবায়েরপন্থী তাবলিগ জামাতের নেতারা। ওই হত্যাকাণ্ডের সাথে দেশি বিদেশি চক্রের হাত রয়েছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলন থেকে। আর এ দাবি বাস্তবায়নে ১০ জানুয়ারি শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল এবং ২৫ জানুয়ারি ওলামা সম্মেলনের ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে। সেই সাথে জানানো হয় হত্যাকাণ্ডের বিচারের অগ্রগতি না হলে ওই সম্মেলন থেকে ওলামারাই পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীর ইজতেমার ময়দানে এই নৃশংস হত্যাকাণ্ড সহ নানা সন্ত্রাসী কার্যকলাপের দায়ে সাতপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হোক। নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দায়েরকৃত মামলার যথাযথ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতি বিলম্বে বিচার করার জোর দাবি জানাচ্ছি। দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকলেও ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। আগামী ২৪ ঘন্টার মধ্যে শীতের অনুভূতি কিছুটা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কুয়াশা কম থাকায় সকাল থেকেই ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় দেখা মিলেছে সূর্যের। এতে গত ২ দিনের তুলনায় কমেছে শীতের অনুভূতি। তবে আবহাওয়া অফিস বলছে খুব অল্প সময়ের ব্যবধানে আবারও বাড়বে শীতের তীব্রতা। আগামী ৭ কিংবা ৮ তারিখের দিকে সিলেট এবং ময়মনসিংহ এলাকায় হালকা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এরপর থেকে কমবে তাপমাত্রা। রয়েছে ১ থেকে ২টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় শীতের তীব্রতা কমলেও ভিন্ন চিত্র উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে। বেশ কয়েকটি জেলায় এখনও দেখা যায়নি সূর্যের। শীতের তীব্রতায় দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজনের। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারদিক। বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগ ব্যাধি। ৮ তারিখের দিকে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে ইলশেগুড়ি বা হালকা বা অতি সামান্য বৃষ্টি হতে পারে। এই বৃষ্টিপাতের পরে
বাংলাদেশের তাপমাত্রা কমে যেতে পারে। 9 তারিখ থেকে এই তাপমাত্রা কমা শুরু হবে। এ মাসে 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ এবং 2 থেকে 3টি মৃদু ধরনের শৈত্যপ্রবাহ হতে পারে। জুলাই বিপ্লবে ছাত্রদের উপর হামলাকারীদের শাস্তি নিশ্চিত সহ দ্রুত অপরাধীদের নাম প্রকাশের দাবিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেছে। দুপুরের সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 108তম সিন্ডিকেট সভায় প্রশাসনের পক্ষ থেকে ছাত্র আন্দোলনে জড়িত 72 জন অপরাধীর তালিকার কথা উল্লেখ করা হলেও এখনও তাদের নাম প্রকাশ করা হয়নি। আগামী 5 জানুয়ারির মধ্যে অপরাধীদের তালিকা প্রকাশ ও ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তারা। এ সময় আবু সাঈদের রক্তমাখা ক্যাম্পাসে লেজুর ভিত্তিক রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের শাস্তির নীতিমালা প্রকাশেরও দাবি তোলেন শিক্ষার্থীরা। দাবি মানা না হলে আগামী 6 জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে এই ভোট গ্রহণ। ভোট গ্রহণের কেন্দ্র হিসেবে গ্রুপের নিজস্ব কার্যালয় ব্যবহৃত হচ্ছে। এবছর নির্বাচনে 2টি প্যানেল থেকে মোট 34 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি প্যানেলেই সভাপতি সহ সম্পাদক ও সদস্যদের পদে প্রার্থী রয়েছে। মোট 17টি পদে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে পরিবহন মালিকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। ফৌজদারহাট এলাকায় ডিসি পার্কে উৎসবের আয়োজন করেছে জেলা প্রশাসন। সকালে ফিতা কেটে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন ও জেলা প্রশাসক ফরিদা আক্তার। পরে অতিথিরা উৎসব এলাকার কিছু অংশ ঘুরে দেখেন। আয়োজকরা জানান, 194 একর জমিতে এবার 36 প্রজাতির লক্ষাধিক ফুল প্রদর্শন করা হচ্ছে। আগামীতে এই এলাকায় ফুলের পাশাপাশি ঔষধি গাছও লাগানো হবে। আনা হবে বিদেশি বিভিন্ন ফুল। উৎসব চলাকালে সাংস্কৃতিক সহ বিভিন্ন অনুষ্ঠানমালা চলবে। বাগানে প্রবেশ মূল্য ধরা হয়েছে জনপ্রতি 50 টাকা। শেষ করছি খেলার খবর দিয়ে। তারুণ্যের উৎসব উপলক্ষে সিলেটে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী আদিবাসী প্রমিলা ফুটবল টুর্নামেন্ট। সকালে সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলা নকশিয়ার খাসিয়াপুঞ্জি মাঠে খেলা উদ্বোধন করেন গোয়াইনঘাটের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে সিলেট বিভাগ ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এই টুর্নামেন্টের আয়োজন করে। এতে সিলেট বিভাগের 6টি চা বাগান, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও খাসিয়াপুঞ্জির আদিবাসী কিশোরী ফুটবলাররা অংশ নেয়। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে 6 দিনের জনসংযোগ কর্মসূচি নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্রদের। শেখ হাসিনা দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, ডাক্তার শফিকুর। বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী শাসকের পতন, মঈন খান। 24 সালে সড়কে ঝরেছে 8,542 জনের প্রাণ, আজও দুর্ঘটনায় 4 জনের মৃত্যু। যমুনা রেল সেতুর নির্মাণ কাজ শেষ, জানুয়ারির শেষে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।